নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কথা ও কাহিনী। অনেকে প্রশ্ন করতেই পারেন যে কাহানি রিলিজের এতদিন পরে হঠাৎ একটা আড্ডা কি প্রয়োজন? দুটো প্রত্যক্ষ কারণ আছে। প্রথম কারণ যে কাহানি এমন একটা ছবি যেটা নিয়ে প্রচুর আড্ডা দেওয়া যায় এবং প্রচুর ভালো ভালো কথা এবং খারাপ খারাপ কথা কাটা ছেঁড়া যে কোনো সময় করা যায়, এটাকে ঠিক টাইম ফ্রেমে আটকে রাখা যায় না। আর দ্বিতীয় কারণ, কাহানি 2 অর্থাৎ সুজয় ঘোষ সিকুয়েল তৈরিতে হাত দিচ্ছেন, এটাও কিন্তু খবর। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে একদিকে পরিচালক সুজয় ঘোষ, অন্যদিকে অপুদা, অন্যদিকে আবির। সুজয়, তোমায় দিয়ে শুরু করি। লেন্সের পেছনে স্বচ্ছন্দ সুজয়কে তো চিনি, কিন্তু লেন্সের সামনে অভিনেতা সুজয়, এবং তাও এমন না না, তুমি তো আসছো একদম শটান বোমকেশ। তাও ঋতু বন্দ্যোপাধ্যায় আমাকে কিন্তু নিচে ধরে খেলাবেই দুজন। না না না, আমি এখন এটা ঋতুদার বদবুদ্ধি, দেখা যাক। এখনো অনিশ্চয়তা, আনসার্টেনিটি? না, অনিশ্চয়তা নয়, কারণ উনি যে স্ক্রিপ্টটা আমাকে দেখেছেন খুবই মানে একটা দুর্ধর্ষ স্ক্রিপ্ট, কিন্তু সেটা হচ্ছে যে আমি সেটা করতে পারবো কিনা, দ্যাট ইজ স্টেপ 2। ঋতুদার মধ্যে একটা প্রচুর কনফিডেন্স আছে যে হ্যাঁ করে দেবে, কিন্তু আমার মধ্যে ঠিক অতটা নেই। তো আমি আবির আমাকে শেখাবে বলেছে, আবির আমাকে বলেছে কি টিপস দেবে। আবির ব্যোমকেশের সম্বন্ধে জানে, দুই ব্যোমকেশ বলতে পারি যে ঋতুদা যেটা দেখাবে সেটা তুমি যদি 60% কপি করতে পারো হয়ে যাবে। নাবি দাও না, হ্যাঁ, কারণ আবির বললো নাকি জানে কিছু, ওর টিপস দেবে আমাকে। তুমি কিন্তু চেয়ার নিয়ে ওর পাশে বসতে পারো, তুমি বাঁচতে পারো, দুটো ব্যোমকেশ তোমার দুপাশে। না, অজিত তো ঠিক হয়ে গেছে, অজিত তো ঠিক হয়ে গেছে, অন্য অজিত। না, আমি যাবো না, এটা কি মানে স্ক্রিপ্টটা পড়ে তোমার কি মনে হয়েছে যে মানে গে রিচির যেরকম শার্লক হোমস একটা নতুন বিনির্মাণ আমরা দেখি, নতুন ভেঙে চুরে একটা নতুন রকম শার্লক হোমস, সেরকম কিছু? আই ডোন্ট থিঙ্ক নতুন একটা কিছু, কিন্তু ওই স্ক্রিপ্টটা পড়তে খুব ভালো লাগলো। আচ্ছা, মানে ওইটাই হচ্ছে তো বেসিক না, মানে একটা জিনিস যদি পড়তে ভালো লাগে আশা করছি সেটা দেখতেও ভালো লাগবে। মানে এর বেশি তো আর কিছু বলা যায় না, কারণ আমার স্ক্রিপ্ট যেমনি আলাদিন স্ক্রিপ্টটা পড়তেও খুব ভালো লেগেছিল, হোম ডেলিভারি পড়তেও খুব ভালো লেগেছিল, কিন্তু আলটিমেটলি যেটা গিয়ে দাঁড়ালো সেটা তো খুব একটা ভালো হলো না। কিন্তু না, মানে এটি হচ্ছে বেসিক স্টার্টিং পয়েন্ট আমার মতে। যে কোনো একজন মানে বিহাইন্ড দ্য ক্যামেরা অর ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা একটা স্ক্রিপ্ট দেখে যদি একটু উৎসাহ জাগে, দ্যাট ইজ ফার্স্ট স্টেপ। তারপরে কি হয় সে ভগবানের হাতে এবং অডিয়েন্সের হাতে। কিন্তু ডিরেক্টর অ্যাক্টরকে কিছু বলবে না? মানে তোমার ভেতরে ডিরেক্টরটা তোমার ভেতরের অ্যাক্টরটাকে জাগাবে না? মনে হয় না, কারণ তো নেই সেটা। তো না, বাট আমার ঋতুদার বেশ একটা প্রচন্ড উত্তেজনা আছে, সেই উত্তেজনার জোয়ারে আমিও ভাসছি টাইপ। লড়ে যাবো, মানে আবির তো আছেই। এবার কাহানি 2 কিরকম হবে সেটা আশা করছি ভালো হবে। এই দুটো মৃতদেহকে নিয়ে আমি কি করব সেটাই আমার সবচেয়ে বড় চিন্তা। প্রেতকে নিয়ে বসেছি আমার একদিকে, মানে আমি তো ছবি বিশ্বাস হয়ে আছে আবির, ছবি বিশ্বাস আমি বলেছিলাম, বব বিশ্বাস ছবি বিশ্বাস, হ্যাঁ, রাইট। তো ওই দুই বিশ্বাসকে নিয়ে কিছু করতে হবে। মানে এখন প্রবলেম কি হয়েছে, কাহানি এখন আর আমার নয়, কাহানি এখন দর্শকের হয়ে গেছে। এখন দর্শক তো মানে বিপুলভাবে এদেরকে ফিরে চাইছে, মানে না করলে ধরে ঠ্যাঙাবে টাইপের। তো আমি বুঝতে পারছি না সেটা কি করে করবো। কারিনার মতো ভূত হয়ে ফিরে আনো, ওই একটাই অপশন আছে, বাবুদার কাছ থেকে পারমিশন নিয়ে ওখান থেকে একটু নিয়ে এখানে লাগাতে হবে, যেখানে ববের ভয়টা। সেই পাগলা দাসবিতে ছিল না, আবার আসিয়াছে ফিরিয়া, আবার এসেছে ফিরিয়া, খালি ঘুরে ঘুরে ফিরে সব ডায়লগ সবাই বলে যাও, সবাই নিজ নিজ কাজে বলে। তো এই কাহানি 2-তে বব বিশ্বাসের কোনো মানে আনার জন্য তদবির হচ্ছে না? আমার তো উল্টোটা হচ্ছে। কিরকম? একবার যেটা হয়ে গেছে সেটা আর না হলেই ভালো হয়, এটা আমার অনুরোধ সুজয়ের কাছে। কারণ প্লিজ মন দিয়ে শুনুন ও কি বলছে। হ্যাঁ, কারণ কি হয়, মানে আমি কোনো উদাহরণ দিতে পারবো না। উদাহরণ দিতে হয়তো মনে হবে যে আমি সেই অ্যাক্টর বা সেই ক্যারেক্টারের সঙ্গে নিজের ক্যারেক্টারটা সেই লেভেলে ভাবছি, কিন্তু যে কোনো জিনিস এইভাবে পাবলিক ভালোবাসলে না, সেটা না রিপিট করাটা আমি জানি না কতটা, নাকি গোল্ডেন পারফরম্যান্স আর নেভার রিপিটেড, মানে আমার তাই মনে হয়। আচ্ছা, আমার তাই মনে হয়। অন্য কোনো ক্যারেক্টারে যদি আনো কাহানি 2-তে,
মানে নেবু চটকাতে নেই টাইপ, বেশি চটকাতে। তোমার কি মনে হয় যে বব বিশ্বাসকে মানে শাশ্বত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে বব বিশ্বাস ছাড়া অন্য কোনো চরিত্রে লোকে নেবে, বিশেষ করে যখন 100 বার। সিকুয়েল না, হয়? না, এটা আমাকে অনেকেই বম্বেতেও জিজ্ঞেস করেছে, কেন আমার মতে আবির, অপু, পরম এরা সবাই অভিনেতা ফার্স্ট, মানে এদের দে আর নট এ ক্যারেক্টার। সুতরাং আমার এটা একটা ধারণা, খুবই ভুল ধারণা, যে অপু এটাই করতে পারে, আবির এটাই করতে পারে। দে আর অ্যাক্টার্স, ইউ শুড বি এবল টু গিভ দেম এনিথিং, এবং ওরা সেটা ফাটাফাটি করবে। আমি যতদূর দুজনকে চিনি, বা পরম বা এনিবডি এলস ফর দ্যাট ম্যাটার, যারা অভিনয় করে তারা সবকিছু করতে পারে। সুতরাং এটা সেভাবে আমি কোনোদিন এগোইনি যে এরা এটাই করতে পারবে এবং অন্যটা করতে পারবে না। আবির, একটা কথা বলো, অনেক বছর আগে যখন বেনুদা বাক্স রহস্যের জন্য সন্দীপ রায় মনে করলেন যে ফেলুদা হবে, তখন বেনুদা একবার বলেছিল যে চোখের মুভমেন্টটা সব থেকে জোর দিচ্ছে। ব্যোমকেশের যদি একটা বৈশিষ্ট্য তোমায় বলি যেটা আবির মন দিয়ে ফুটিয়ে তুলতে চায়, যে সেটা হলেই কেল্লাফাতে, না না, সেটা কোনটা? প্রথমত তো আমি টিপস দেওয়ার কেউ নই, আর ঋতুদা যখন আছে তখন আমার বলাটা মানে অপরাধের মধ্যে পড়ে। বরং একটা হতে পারে আমি এমন কিছু একটা টিপস দিলাম যেটা মিসফায়ার করলো, আমি তো চাইবো সেরকমই, যাতে ওটা ওয়ার্ক না করে। অনেস্টলি বলছি, যাতে ওয়ার্ক না করে এমন ভুলভাল কিছু একটা দিয়ে দিলাম, এইটাই করো সুজাতা, এইটাই লাগবে ব্যোমকেশ, যেটা একদমই ব্যোমকেশ উচিত হবে না, সেরকম কিছু দিতে পারি। কিন্তু আমার তো একটা অত্যন্ত আফসোসের জায়গা যে বিদ্যা বালানের সঙ্গে শুধু তুমি ছবিতে, যদিও ছবিটা প্রায় তোমাকে দিয়েই শুরু হচ্ছে মেট্রোর দৃশ্যতা দিয়ে, কিন্তু বিদ্যার সঙ্গে এত কম ছবি বিশ্বাস আর কি, বব বিশ্বাস আর ছবি বিশ্বাস। কদিনের শুটিং ছিল? 2 দিন বোধহয়। আমার টোটাল শুট করেছিলাম আমি 3 দিন। আচ্ছা। তার মধ্যে মেট্রো সিকোয়েন্স একদিন ছিল, আর বাকি 2 দিন ওই ফ্ল্যাশব্যাকস। আর যেটা হয়েছে যে তারপরে সুজয়দার একটা অদ্ভুত ওই কাটা খায় নুনের চিটের মতো কোথাও একটা ছবি বেরোলো হয়তো, বা কোথাও আমি টুইট করলাম একটা ছবি, সেটা থেকে বা এই ছবিটা ভালো তুই দিস তো, এটা আমি না পরে মানে কাহানি টুতে এটা ড্রেসিং রুমে রাখবো, এটা না বেডরুমে রাখবো ইত্যাদি, এটা চলেছে সারাক্ষণ আমার সাথে। তো কি করার আছে, আর কিছু করার নেই। বাট একটা কথা সুমন বলি, আমি আগেও বলেছি যখন কাহানি রিলিজ করেছিল, কাহানি ছবির জনপ্রিয়তা কি হবে সেটা নিয়ে তো সবসময় একটা টেনশন থাকে রিলিজ হওয়ার আগে, বাট আমাদের মনে হয়েছিল যে খুবই ভালো লাগবে। তবে আমি এক্সপেক্ট করিনি যে আমি এতগুলো মেসেজ বা এত এইরকম রিয়াকশন পাবো। মানে ঠিক আছে, মানে পরম, অপুদা, ঠিক আছে, মানে তুমি ভাবতে পারবে না, মানে সাউথ কোরিয়া, ইউএই, সেখান থেকে আমার কাছে ফেসবুকে মেসেজ, টুইটারে মেসেজ। আমি না প্রথমে ভাবছি এটা কি হচ্ছে, মানে আমার কাছেই এরকম মেসেজ আসছে, তাহলে তো মানে পরম, অপুদা বা বিদ্যার কথা ছেড়েই দাও, এদের তো মানে ফ্লাডেড। সিরিয়াসলি, মানে ওই জাস্ট একটা 1-1.5 মিনিটের জন্য আসা পর্দায়, তার জন্য এরকম রিয়াকশন ভাবা যায় না। কাহানি টুটিতে শোনা যাচ্ছে যে বিদ্যা তারপরে হুবহু একরকম দেখতে আর কারুর দেখা পাবে, কাহনা পেয়ার হ্যাঁ টাইপের। এই কে শোনালো এটা? হ্যাঁ, এটা তো ভালো আইডিয়া। না, আমি একটা কথা বলি, তোমার একটা কথা বলি, দেখো যখন সিনেমাটায় যেখানে অপুদা পালাচ্ছে ইত্যাদি প্রভৃতি, বাস বা গাড়ি উল্টো দিক দিয়ে মারলো, জটলাটা হলো, পরম দেখলো, তারপরে চোখ মুখ কুচকলো, বেরিয়ে গেল। তারপরে একটা কিন্তু ডায়লগ আমরা শুনতে পাই, সেটা হাসপাতালে নিয়ে চলে। ববের কিন্তু ডেড বডি এখনো দেখানো হয় না না, আর একটা খুব অস্ফুট শব্দে শোনা যায়, সুজয় এক্ষুনি ভুরু কুঁচকাবে, ও শুরুতেই বলে দিয়েছে কোনো কঠিন বাংলা শব্দ ব্যবহার করা যাবে না। সেরকম শোনা যায় যে কোনো একজন পথচারী বলছে যে এখনো নিয়ে গেলে বেঁচে যাবে, এরকম একটা। নট ব্যাড, এখানে চকলেট দাও। সুতরাং আশা আছে, কিন্তু আমার মেট্রোর সময় কিছু শোনা যায়নি, মেট্রোতে সবাই মারা গেছে পুরো, না কিন্তু ডেড বডি দেখা যায়। স্তম্ভিত হয়ে গেছে। আমি তাকিয়েছি ওই যে ছবিটা, এরকম তাকিয়েছি জাস্ট। এই যে কলকাতাকে তুলে ধরা, অনেকে অনেক বড় বড় তুলনা দিচ্ছেন যে পথের পাঁচালী একসময় যেরকম ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে, আমি এসব তুলনায় যাব না, কিন্তু এটা তো ঠিক যে কলকাতার বিভিন্ন মুড, সেটা রাস্তার চাউমিন থেকে, চা থেকে, কচুরি থেকে, যেভাবে তোমার ছবিতে উঠে এসেছে, কখনো মনে হয়নি যে একটা ঝুঁকি নিচ্ছ, কলকাতাকে এতদিন কেউ এইভাবে এক্সপ্লয়েট করেনি, বা তোমার চোখের সামনে এই শহরটা, আমার খুব একটা দৃশ্য ভীষণ ভালো লেগেছিল যখন টায়ার্ড বিদ্যা প্রথম দিন এসে ঘুমিয়ে পড়লো এবং হঠাৎ ঘুম ভেঙে রাতের শহর। তো এই যে মুডের তফাৎটা, এটাকে তুমি ছবিতে এতটা জায়গা দিলে কেন? নয়তো তুমি বুঝবে কি করে আমি কলকাতায়, কারণ আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের সাথে দর্শকরাও হাঁটুক, মানে যেভাবে বিদ্যা হাঁটছে রাস্তা দিয়ে, যেভাবে বিদ্যা নিজেকে ফিল করছে কলকাতার মধ্যে, দর্শকেরও সেটা ফিল করা উচিত। এবং ডিফিকাল্টি যেটা ছিল, কলকাতার বাইরে তাও লোককে টুপি টাপি দিয়ে
কিছু একটা বোঝানো যায়, কিন্তু কলকাতার লোককে কি করে বোঝাবো? তো আমার আইডিয়া ছিল যদি কলকাতার লোককে আমরা নতুনভাবে কলকাতা দেখাতে পারি তাহলে রেস্ট অফ দ্য ইন্ডিয়া ইজ প্রিটি ইজি, মানে ওরা মেনে নেবে। সুতরাং কলকাতার লোককে নতুনভাবে কলকাতা দেখার, সুতরাং আর এই মুড যেগুলো তুমি বলছো, মানে আমরা তো এইভাবে ছোটবেলা থেকে এইভাবেই তো আমরা উঠেছি না, মানে আমরা তো এই এখনো কোথায় কচুরি, কোথায় খালি বলরাম মল্লিকটা দেখা হলো না, মানে সত্যি বলরাম মল্লিকটা সত্যি ওইটা হলো না, কারণ জানো তো এই লোকে বলে এই খাওয়াবে হ্যান ত্যান, কিন্তু কেউ খাওয়ায় না, খালি এসব একটা মিথ্যা প্রত্যাশা দিয়ে একটু বসিয়ে রাখে। এই ইঙ্গিত একেবারে ডিরেক্টলি বলছি। আমি অন্য একটা আলোচনায় যেতে চাই, সেটা হচ্ছে বাংলা নিয়ে ভয় পাচ্ছিল, মিথ্যে প্রত্যাশা, এটা কিন্তু খুব কঠিন বাংলা এক্ষুনি সুজাতা বললো। সেটা ওই আমি কথা রাখবো সুজাতা, আমি ডেফিনেটলি কথা রাখবো, তুমি দেখো, তুমি দেখছো ওয়ান হ্যান্ড গিভ ওয়ান হ্যান্ড টেক। কিন্তু এবার আমি যেটা জিজ্ঞেস করবো, যেটা খুব একটা তুমি পলিটিক্যালি কারেক্ট থাকতে পারবে না, তার কারণ হচ্ছে এই যে বলছো যে এটা তো মানবে যে এই ছবিটার আগে সর্বভারতীয় ক্ষেত্রে এইভাবে কলকাতাকে তার নানা মুডকে, সেটা ব্যবসা গরম, সেটা কলকাতার বৃষ্টি, এইভাবে তুলে ধরা হয়নি। না, তার একটা কারণ আছে। কারণ তুমি যদি দেখো আমাদের হাতে ছিল 2 ঘন্টা কলকাতায় দেখাবার জন্য, কিন্তু অন্যান্য সিনেমার ক্ষেত্রে কি হয়, তারা ক্ষণিকের জন্য কলকাতাকে দেখে। এখন তুমি যদি সিনেমার একটা পুরো হিন্দি সিনেমার মধ্যে যদি 2 মিনিট কলকাতা দেখাও, তাহলে যদি না তুমি কলকাতার আইকনিক ইমেজগুলো দেখো, ওরা বুঝবে কি করে এটা কলকাতা? তাহলে ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওই হাওড়া ব্রিজ, ওই ট্রাম, ওই না, আমার প্রশ্নটা যে সেই ভাবনাটাই সুজয় ঘোষ তো প্রথম ভাবলো, এটা তো মানবে বিনয় না করে। হ্যাঁ, কারণ আমি জানতাম শহরটাকে, কারণ আমি তো এই শহরেই বড় হয়েছি। সুতরাং একটা থ্রিলার যেমনি এই 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 শরদিন্দু বাবু, এই সত্যজিৎ বাবু, এই আমাদের এই 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 কেলি দিয়ে গেছেন সবসময় এই গোরস্থানে সাবধান বা গ্যাংটকে গন্ডগোল, মানে দ্য নেম অফ দ্য প্লেস অলওয়েজ অ্যাডস টু দ্য থ্রিলার। মানে থ্রিলার যেটা সবসময় একটা শহরে বা একটা জায়গায় হয়, সুতরাং সেই জায়গাটা একটা রূপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং যখন আমি কলকাতায় একটা থ্রিলার সেট করছি, সুতরাং আমি যদি কলকাতা সম্বন্ধে না জানি, আর আমি কালীভদ্রের মধ্যে 2টোই শহর জানি, কলকাতা আর বম্বে, এছাড়া তো আমি কিছু জানি না। সুতরাং লখনৌ বা অন্য কোনো জায়গায় এটাকে সেট করা আমার পক্ষে খুবই কঠিন হতো। যেহেতু আমি জানি, আমি সেহেতু, আর এটা তো লাস্ট চান্স ছিল, যদি নাবি তো তোমার নিজের শহরেই নামবো, মানে যদি সোয়ান সঙ্গই হতো তাহলে অ্যাটলিস্ট কলকাতাকে নিয়ে সোয়ান সং হবে। কেন, তোমায় কি এরকম কেউ বলেছে কাহিনী রিলিজ করার পর যে দাদা আপনি কাহিনী তৈরি করেছেন, আলাদিন কি করে বানিয়েছিলেন? প্রচুর। বাবা, তার মধ্যে একটা এসএমএস তো আমি নিজে জানি, আমি নিজে পড়েছি সেটা। হ্যাঁ, সে নিজের মুখেই বলুক, সে সবাই বলেছে, বড়বাবু থেকে আরম্ভ করে, বড়বাবু মানে মিস্টার বচ্চন, সবাই বলেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি আই থিঙ্ক আবির আর অপুও মানবে, আমরা যাই সিনেমা করি না, কারণ যতই ছোট হোক যতই বড় ইকুয়ালি খাটি, এমন নয় যে, কারণ আমাদের খারাপ করবো বলে তো কেউ কাজটা করি না, এবং সিনসিয়ারিটি, সময়, পরিশ্রম কোনোটার ক্ষেত্রে কম হয় না, কারণ আলটিমেট রেজাল্টটা কি হবে আমরা কেউই জানি না, কারণ আমরা ওইটাই করতে পারি। স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছে, মন প্রাণ দিয়ে স্ক্রিপ্টটাকে তৈরি করবো, কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেল কাহিনীতে যা ছিল আলাদিন বা ঝঙ্কার বিটসে সেই ছিল। হ্যাঁ, কারণ আমরা মন দিয়ে কাজ করেছি, মানে আমি অন্তত মন দিয়ে কাজ করেছি, মানে আমি কোনোদিনও কোনো জায়গায় কোনো শর্টকাট নিইনি বা কোনো ত্রুটি রাখিনি, যে সুতরাং আমি সেই দিক দিয়ে খুব সেটেলড, মানে এমন নয় যে আমি কোনো শর্টকাট নিয়েছি, কিন্তু যদি ভালো হতো একটু ভালো লাগতো। তোমার কাছে আসবো যে সুজয়ের সঙ্গে যখন কাজ করছে, একটা থিওরি আছে যে কলকাতায় যারা বর্ন অ্যান্ড ব্রট আপ, এখানকারই মধ্যে বড় হয়েছে, তাদের একজন বাইরে থেকে এসে যে দৃষ্টিভঙ্গিতে নতুন রকম অ্যাঙ্গেলে শহরটা দেখে, এখানে মানে যে কোনো শহরে যারা জন্মায় বড় হয় তাদের কোথাও অভ্যেস হয়ে যায় শহরটা দেখা। সুজয়ের প্রবাসে থাকার দৃষ্টিভঙ্গিটার জন্য কি শহরটাকে একটা অন্যরকম দেখিয়েছে কাহিনীতে? আমি জানি না, প্রবাসে থাকাটা আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না, কারণ সুজয় যখন প্রথম মিট করি, প্রথমটা ওইটা একটা আলাপ হয়, মানে প্রথমবার দেখা হয়, কোথায় আমি প্লেস করতে পারি না, আমার খালি মনে হয় লোকটা আমার চেনা। তারপরে বলল ভবানীপুরের ছেলে, তারপর আর সুজয় ঘোষকে কখনোই আমার বম্বের লোক বলে মনে হয়নি, আমার মনে হয়নি। এবং বিদ্যাকেও বলছি সেই অর্থে, বম্বের একজন গ্ল্যামারাস হিরোইন যার বম্বে অনেক দর, এরকম কখনোই আমাদের মনে হয়নি।
এবং সারাক্ষণ পাগলামি করতে করতে কি করে শুটিং করা যায় এই দুজনকে দেখলে বোঝা যায়। মানে শটের ওদিকে শট চলছে, এদিকে ডিরেক্টর নাচছে, এবং ডিরেক্টর নাচছে তো ঠিক আছে, এবার ডিরেক্টর হয়তো শটে কিছু প্রিপেয়ার করছে, অন্য অ্যাক্টরের দিকে বিদ্যা বালান এরম করছে। তো এগুলো তো মানে মারাত্মক। এবং সে তো মানে এটা একটা ইউনিট, এবং ইউনিটটা কিরম, এবং সেতু থেকে আরম্ভ করে আর চাবুক অ্যাসিস্ট্যান্টস এবং যেভাবে আমরা শুট করেছি, এইটা থেকে বোঝা যাচ্ছিল যে প্রফেশনালিজম অফ বম্বে সেটা কিভাবে অত বড় একটা জোন, কুমারটুলি বা একটা অফিসের সিকোয়েন্স ঠিক আছে, একটা রাস্তায় ডেকার্স লেনে ফুল পিক টাইমে কিভাবে শট নিতে হয়। ওই যে শটটা যেটা বসে ষাট দিয়ে সবাই আমি খাচ্ছি, আমার কাছে ওইটুকু তো জায়গা। আরেকটা যেটা আমি বলছি, যেটা আজকে হয়তো অনেকে জানেন না, যেখানে লাস্ট পরম আর বিদ্যা শান্তিদার অফিস থেকে এটা চুরি করে বেরিয়ে গেল, শান্তিদা যখন খবর পায় ইনসাইড আ কার, দ্যাট ওয়াজ অন পার্ক স্ট্রিট, রিয়েল পার্ক স্ট্রিট। ওটা যেখানে গাড়ি থেকে নেবে শান্তিদা পেছনে ছুটতে আরম্ভ করে, সেটা কিন্তু পার্ক স্ট্রিট ট্রাফিক, এবং সেখানে অ্যাকচুয়াল পার্ক স্ট্রিট ট্রাফিক। সেখানে শুটিং করা মানে যে গাড়িটা ছেড়ে চলে গেল, গাড়িটা কিন্তু ওখানে পড়ে থাকবে। সিগন্যালটা ওকে বলা হয়েছিল যেখানে লাল সিগন্যাল হবে তুমি গাড়ি থামিয়ে পেছনে ছুটবে, বাকি দায়িত্ব আমাদের। তার মানে ব্যাকআপ টিমটা কি ছিল, যেই আউট অফ ফ্রেম ও যাবে তখন একটা ড্রাইভার ওই গাড়িতে উঠবে, গ্রিন সিগন্যাল হবে, গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, কে নোবডি নোজ। আর পুলিশ কর্ডন করে রেখেছে, এরকম ব্যাপার না, এরকম নেই তো। এবং মানে এইটাই হচ্ছে মজা, যে কিভাবে আমি শটটা নেব সেটা আমার দায়িত্ব, সেইটা হচ্ছে টিমটা। কারণ এগেন জানো তো, এইসব যদি তোমার স্ক্রিপ্ট ভালো লাগে, যেমনি ধরো আমি এর মধ্যে আমাদের কোনো কারুকার্য নেই, এগুলো সব সেতুর কাজ। মানে সেতু এগুলো সব প্ল্যান করেছে, আমি এইভাবে করবো, আমি ওইভাবে করবো, এবং ওকে আমরা যে স্ক্রিপ্টটা দিয়ে বলছিলাম, সেতু দেখ তোর সিনেমা ভাই তুই কর, তো ও ঠিক সুন্দরভাবে এই প্ল্যানিংগুলো করেছিল। মানে হি ইজ অ্যাবসলিউটলি রাইট। কারণ আমরা শান্তিদাকে এই বলেছিলাম, শান্তিদা তুমি খালি যাও, গাড়ি থামা আর বাই বাই করে দৌড়াও, মানে এদিক ওদিক না দেখে। ও ঠিক তাই করলো। আচ্ছা, সেতুর জায়গায় ধরো কলকাতাকে, আমার ভারতবর্ষেরও কেউ নেই, বাইরের কাউকে নিয়ে তোমার কাজ করতে হয়েছে, তাহলে কাহিনীর এই এফেক্টটা আসতো? তোমার কি মনে হয়? হয়তো আসতো, কারণ দেখো এগেন কোনো সিনেমাটোগ্রাফারের প্রতি এইভাবে একটা ধারণা করে সেতুই পারতো, অন্য কেউ পারতো, নিশ্চয়ই পারতো। আমাদের ইনফ্যাক্ট কলকাতায় ফাটাফাটি, আমি সবসময় শীর্ষের সাথে কাজ করেছি, সৌমিকের সাথে কাজ করেছি, অভিক আছে, এরা মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, মানে এরা কোনো মতেই কোনো জায়গায় কম নয়, নিশ্চয়ই করতে পারতো। খালি সেতুর হয়তো এইটা একটা দৃষ্টিভঙ্গি ছিল, এবং ওদের একটা অন্যরকম হতেই যা, কিন্তু করতে ঠিকই পারতো। মানে সিনেমা অনেকেও ডিরেক্টও করতে পারতো, মানে অনেকেও করতে পারতো। বিনয়, না নট বিনয়, বাট বিনীত ভক্ত। কেরিয়ারে এইরকম একটা ব্রেক একেবারে মানে জাতীয় পরিচিতি করে দিল, তোমার মুখটা গোটা ভারতবর্ষের লোক আইডেন্টিফাই করতে পারছে। ইভেন আমি বলছি তোমায় যে এই ছবির যারা শিশু শিল্পী, তারা অবধি ন্যাশনাল ফেম পাচ্ছে। তো এমন অসাধারণ কাজ করেছে ঋদ্ধি এবং ওই ছেলেটি, কোনো তুলনা নেই। তো এটা তোমার কি মনে হচ্ছে যে কতটা পুশ করবে তোমার বাংলার কেরিয়ারকে, নাকি তুমি বম্বেতে গিয়ে কাজ করার কথাও ভাবছো? দেখো, আমার যেটা মনে হয়, যারা কাহিনীতে অভিনয় করেছে বিদ্যা ছাড়া মেইনলি বাকি যারা ছিল সকলে কলকাতার, সেটা আমার মনে হয় ভীষণভাবে একটা প্লাস পয়েন্ট ছবিটার। আর অভিনয়ের ক্ষেত্রে আমি যেটুকু বলতে পারি, এখন আমার মনে হয় না কারুরই এরকম মানসিকতা আছে যে আমাদের বাংলা ছবি যা হোক তো আমরা দৌড়ে গিয়ে বম্বেতে কাজ করবো, এরকম কারুরই সেরকম মানসিকতা কারুরই নেই। বম্বেতে যদি ভালো কাজের, ডেফিনেটলি সকলেই সর্বভারতীয় পরিচিতি বা তার থেকেও বড় কথা মানে বিশ্বের দরবারে সেই পরিচিতিটা চায়, যেটা হয়তো একটা বাংলা ছবি করে এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়। আমি অপুদার কথা বলতে পারি। অপুদা যখন থেকে টেলিভিশন করছে, বাড়িতে বৌদি স্থানীয়রা, আমার বয়সী যারা এবং তার থেকেও ছোট যারা, তারা অপুদার প্রেমে দবাদব পড়েছে। ঠিক আছে, এবার হ্যাঁ বলেছে, এরকম করো না। আমি এই মুহূর্তে আমার বউকে যদি ফোন করি, এখনো সেই একই রিয়াকশন। তো আমরা জানি যে অপুদা কিরকম অভিনয় করতে পারে। এখন বব বিশ্বাস অপুদাকে একটা বিভৎস বড় পরিচিতি দিয়েছে, কিন্তু আমি বলবো সেটা হয়তো একটা লর্ডসের সেঞ্চুরি করার মতো। বাট অপুদা এর আগেও এবং এর পরেও ইডেন বা মেলবোর্ন বা সাবাইনাবার্গে অনেকগুলো সেঞ্চুরি মেরেছে বা মেরে থাকবে ভবিষ্যতেও।
বাট এটা ভালো লাগছে ভেবে যে আজকে যেরকম তুমি বললে যে বাচ্চারাও যারা আছে রিক বা ঋদ্ধি ওদেরকেও সকলে চেনে এবং তার চরিত্রের নাম ধরে মানে রানিং হট ওয়াটার বলে তাদেরকে চিনে যাচ্ছে, সেইটা ভাবতে ভীষণ ভালো লাগে। তবে সেইটা যে আলাদা করে একটা জিনিস আমি বলতে পারি, অনেক এখনো, এটা আমার খুব দুঃখের কথা যে অনেক বাঙালি এখনো আছেন যারা এখনো বাংলা ছবি দেখার থেকে হিন্দি ছবি দেখতে বেশি পছন্দ করেন। এমন অনেককে আমি চিনি যারা কাহানি দেখার পরে ব্যোমকেশ দেখেছেন। সেটা আমার কাছে সুখের খবর না দুঃখের খবর সেটা আমি জানি, সেটা সিরিয়াসলি বলছি। আমি খুশি হতাম যে যদি তারা বাংলা ছবি দেখে তারপরে কাহিনী দেখতে যেত, বাট হ্যাঁ সেটাও হয়েছে, সেটা হয়েছে। আমার মনে হয় অনেকে খুব গর্বিত ফিল করেছে যে আজকে পরমকে কলকাতার বাইরে যে কোনো জায়গায় গেলে প্রচুর যে ফ্যান ফলোইং হয়, সেটা আমাদের খুব মানে ডেফিনেটলি আমরা গর্বিত। আচ্ছা, এইখানে দর্শকদের বলে নেওয়া ভালো যে আমাদের এই কথা ও কাহিনীতে একটা পরম প্রাপ্তি হয়েছে, সেটা হচ্ছে পরম এসে গেছে। পরম এই লুকটা কোথা থেকে, কোন ফিল্মের জন্য নাকি? পুরো গালে দাড়ি ছিল, কুটকুট করছিল, ভাবলাম কিছুটা কেটে নি, কিছুটা থাকুক। নারকেল তেলটা বলছি তোমাকে পরে বেরিয়ে বলছি, এটা নারকেল তেলেই সীমাবদ্ধ রাখো বিষয়টা। এই দুজন তো প্রেত, মানে কাহানি একে দেহ রেখেছেন। তোমার সাত্তকী বাবু, রানা বাবু তো স্বমহিমায় আছে, তুমি নিশ্চয়ই ফেরত আসবে কাহানি টুতে। সেটা বলবেন তো অবভিয়াসলি সুজয় বাবু, আমি তো মানে বুক বাজিয়ে বলতে পারবো না যে হ্যাঁ অবশ্যই ফেরত আসবো। ফেরত আসবো কি আসবো না সেটার মানে সেটা নির্ধারণ করবেন হচ্ছে সুজয় ঘোষ ডেফিনেটলি। তবে ফেরত যে আসতে চাইবো ভীষণভাবে, সেটুকু আমি আমার তরফ থেকে বলে রাখতে পারি। এই ছবিতে এই রকম একটা বিপুল জনপ্রিয়তা পাওয়া ছবিতে গোটা দেশে এইরকম একটা কেন্দ্রীয় চরিত্র, ন্যাশনালি তোমার কেরিয়ারটা কতটা খুলেছে? একটা জিনিস কি জানো, সেটা হচ্ছে যে বম্বেতে মানে আমি বলবো মানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি এভাবে বলি, আমার যেটা এই কাহানির পর থেকে যেটুকু এই কটা মাসে বম্বে যাতায়াত, বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তায়, দুটো জিনিস আমার মনে হয়েছে। এক নম্বর হচ্ছে ওইখানে খুব কনসিস্টেন্টলি কাজ করতে গেলে ওখানেই থাকতে হয়, যেটা আমি রাজি নই করতে। আমি যখন ঢুকছিলাম তখন আমি শুনছিলাম আবির বলছিল যে আমাদের মধ্যে কেউই এরকম নই যে একেবারে হঠাৎ করে সব ছেড়ে দিয়ে গিয়ে বসে থাকবো, বাংলা ছবি আমার চাই না। ওটা আমাদের ওই মানসিকতাটা কারোরই নয়। না, তার একটা সিম্পল রিজন আছে। আমরা তো অনেক সময় অনেক হিন্দি আর্টিস্ট এসে এখানে ছবি করে চলে যান, সেইভাবে আমরাও ওখানে গিয়ে ছবি করে চলে আসবো। এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই মুহূর্তে বাংলায় যে পরিমাণ কাজ হচ্ছে এবং যতটা ইন্টারেস্টিং কাজ হচ্ছে, সেটা ছেড়ে যাওয়াটা, সেটা ফোরসেক করাটা এক ধরনের বোকামি বলে আমার পার্সোনালি মনে হয়। কেননা একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলা সিনেমার অন্য খাতে বওয়াটা কিন্তু মোটে 5-6 বছর হলো শুরু হয়েছে, whereas বম্বে কিন্তু as compared to that কিছুটা স্যাচুরেশন পয়েন্টে। তো ক্যালকাটা ইজ এ মোর এক্সাইটিং প্লেস টু বি ইন টার্মস অফ মানে আরো বেশি এক্সাইটিং কাজ বা বেশি ইন্টারেস্টিং কাজের জায়গা থেকে। হ্যাঁ অবভিয়াসলি যেটা আবিরও বলছিল যে সর্বভারতীয় পরিচিতি বা ফিনান্সিয়াল জায়গা থেকে হয়তো ডেফিনেটলি আমরা উই আর ইয়েট টু গেট দেয়ার। বাট তবে একটা কথা, কিন্তু একটা জিনিস আমার যেটা বারবার মনে হয়, বরং ফিনান্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল যেটা আমাদের চাহিদা, সেটার কোনো শেষ নেই। না, ওটা শেষ নেই। এক আর দুই শেষ নেই, মানে আজকে 5 লাখ পেলে ভালো লাগছে, সেটাই পরের দিন যখনই মানে একটা 10 লাখ পাবো, তখন কিন্তু 5 লাখ টাকা কোনো ম্যাটার করছে না আমার লাইফে। 10 লাখ পেলেই আমার 20 লাখ চাই, আমার 20 পেলেই কিন্তু 50 চাই। যত চিনি দেবে ততই মিষ্টি হবে, ওটা চলতেই থাকবে যতক্ষণ না ডায়াবেটিসটা হবে। ডায়াবেটিসটা হোক চাই না কোনোভাবে। আর 3 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে যে একটা জিনিস আমি নোটিস করছি, সেটা হচ্ছে যে আমরা কলকাতায় নর্মালি কাজ করি এভাবে যে আজকে একটা স্ক্রিপ্ট পছন্দ হয় একদল লোকের, প্রযোজক, পরিচালক, অভিনেত্রীদের, মোটামুটি 1-1.5 মাস বা 2 মাস পর থেকে উই স্টার্ট দ্য শুট অ্যান্ড উইদিন আ উইন্ডো অফ সে 8 to 9 মান্থস গোটা ছবিটা শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, রেডি ফর রিলিজ। ওয়ারাজ বম্বেতে, এটা সুজয়দা অনেক বেটার বলতে পারবে, আ সিঙ্গেল ডিসিশন টেকস আ ইয়ার। হ্যাঁ, মানে এটা আমার এক্সপেরিয়েন্স। আমাকে একটা শিডিউল বলা হয়েছিল, কোন ছবি বলবো না, তাদের শুটিং শিডিউলটা ছিল মানে বম্বেতে কিছুদিন, তারপরে অস্ট্রিয়া 3 মাস বাদে একটা 20 দিনের অস্ট্রিয়া, তারপর 6 মাস বাদে আরেকটা কোন নিউজিল্যান্ড। আমি তো বুঝতে পারছি না আমি কখন কোথায় থাকবো, আমি এর মধ্যে ফিট করবো কি করে? আমার কলকাতায় কাজ আছে এবং কাজ আছে
ব্যাক টু ব্যাক এক্স্যাক্টলি ইটস নট পসিবল। মানে যেটা আমাদের তিনজনের জিনিস, আমার মনে হয় যে আমরা যেহেতু পরপর বাংলা ছবি আমরা তিনজনই করে চলেছি, সে কারণে না এই ধরনের শিডিউলের সঙ্গে অ্যাডজাস্ট করাটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট। মানে এই যেটা মবুদা বললো ওরকম, মানে কাহানি রিলিজের ঠিক 15 দিনের মধ্যে যে কজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা এখনো অবধি কেউ আমার সঙ্গে এখনো ডেটস ফাইনাল বলতে পারেননি, তারা এখনো কম্পিটিশন করে চলেছেন। দ্যাট ওয়াজ এপ্রিল এন্ড দিস ইজ উই সিটিং ইন ডিসেম্বর। তো মানে দিস ইজ ক্রিটিক্যাল একটু আমাদের পক্ষে আর কি। তুমি তো সোল্ডে কাজ করছো একেবারে সরাসরি হলিউড, তো সেই জাম্পটাও তো বিশাল। না ওটা সেটা কি ফিনান্সিয়াল জাম্প কিনা আমি জিজ্ঞেস করছি না, যে বলছিলাম 5 থেকে 20 তে চলে গেল সেরকম কিনা। না একেবারে ওরকম কিছু নয়, ইটস নাথিং অফ দ্যাট সর্ট। সোল্ড একটা, সত্যি কথা বলতে কি, সোল্ড একটা জেফরি ডি ব্রাউনের ছবি, এটা মিডিয়াম বাজেট আমেরিকান ছবি, যেটা প্রিডমিনেন্টলি মানে 25-30% নেপালে, 70-75% কলকাতাতে। কলকাতা অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমি আছি। ইটস নাথিং অফ দ্য সর্ট যে তাহলে কি এবার আমি এলের বিচটাতেই আমায় দেখা যাবে, ওরকম কিছু নয়। তাও কলকাতার সঙ্গে মানে কলকাতার সঙ্গে তোমার আইডেন্টিফাই করতে পারবে দর্শক, এটাও তো একটা বড় ব্যাপার। সেটা তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কলকাতা হলেই কলকাতার আন্তর্জাতিক মুখ বলে ভালোই হয়, খারাপ না। আচ্ছা, তোমার অভিমান হয়নি যে এতদিন তুমি টালিগঞ্জে কাজ করছো, এত রকমের ছবি করেছো, এত রকমের অভিনয় করেছো, কিন্তু এই বব বিশ্বাসের মতো চ্যালেঞ্জিং চরিত্র, আমি জনপ্রিয়তার দিকে যাচ্ছি না, কিন্তু এই স্কোপটা শেষ পর্যন্ত একটা হিন্দি ছবি তোমায় দিল? অভিমান হওয়া কেন, ভালো কথা তো, পেলাম তো। না পেলে তো বটে, কিন্তু এতদিন পাওনি বলে অভিমান হয়নি? না, ওটা করলে তো আমি এখন কাজ করার অবস্থাতে থাকতাম না। ওইটাই ডিপ্রেশনটা যদি সেট ইন করতো তাহলে কিন্তু আমি এতদিনে হয়তো রিহ্যাব টিহাবে আছি। আর একজন আমাকে বলল যে মানে গতকাল একটি ছবি রিলিজ করেছে, মানে প্রিমিয়ার হয়েছে, যেখানে ভূতের ভয়, সেখানেও খুব ভালো লেগেছে আমার অভিনয়। আমার সৃজিত মুখার্জি হঠাৎ এসে জড়িয়ে ধরে বললো, তো সে লাইমলাইটটা পেতে গিয়ে বোর লাগছে না এবার, মানে এবার কি মানে এই যে লোকে এত ভালো বলছে কিরম, মানে বোর হয়ে যাচ্ছিস না? আমি একটাই কথা বলেছিলাম, আসলে খিদেটা এত বেশি ছিল না, জমিয়েছিলাম, এখনো বোর হওয়ার সময়টা আছে। খিদেটা জমেছিল প্রচুর দিন থেকে, যেটা হয়তো এখন ওয়ার্ক করছে। একটা জিনিস বলো, আমার সম্পূর্ণ ভুল হতে পারে, কি কাহিনীর অনেক অংশ আমার মনে হয়েছে যে তুমি সচেতনভাবে সত্যজিৎ রায়কে কোথাও একটা ট্রিবিউট দিতে চেয়েছো, বা বিশেষ করে কেটলি দেখানো এবং রানিং হট ওয়াটার, যেটা ধরো তোমার জয় বাবা ফেলুনাতে ওই রকম জনপ্রিয় একটা ডায়লগ, তুমি চাইলেই একটু অন্যরকম ভাবে জিনিসটা দেখাতে পারতে, সেটা সচেতনভাবে তুমি রেখেছো একদম। মানে নো এদিক ওদিক, মানে একদম ডিরেক্টলি টু দ্য পয়েন্ট সত্যজিৎ রায়। মানে কারণ আমি ওখান থেকেই শিখেছি, কারণ আমি কোনো ফিল্ম স্কুলে গিয়ে শিখিনি, এবং উনি আমাদের অনেক কিছু টেকনিক শিখে গেছেন যেগুলো আমি ইউজ করেছি। কারণ আমার অ্যাজ আ পরিচালক আমার যেটা সবচেয়ে অসুবিধা হয়, যেটা করার জন্য খুব খাটতে হয়, কারণ কুলমাত্র তো মানে বেসিক কিছু ইমোশন, হয় তুমি রেগে যাচ্ছ, নয় তুমি প্রেমে পড়ছো, নয় তুমি হাসছো, নয় তুমি কাঁদছো। এখন এটা বারবার বিভিন্নভাবে কি করে দেখাবো, মানে অপু রেগে গেছে, এখন কি করে দেখাবো, কত রকম ভাবে অপুকে রাখতে দেখাবো, তো তো এইগুলো খাটতে হয়। এবং উনি যেভাবে সুন্দর করে জিনিসগুলো সেট আপ করতেন, বা একটা টেকনিক ছিল যে তুমি যেমনি অরণ্যের দিন রাত্রিতে ক্যামেরাটা কোনোদিনও ওই যখন ওরা যাচ্ছে ক্যামেরাটা গাড়ি থেকে বেরোচ্ছে না, কারণ হি ওয়ান্টেড দর্শকরা যাতে ওই চারজনের সাথে ট্রাভেল করে। একমাত্র পেট্রোল পাম্পে বেরিয়েছিল। হ্যাঁ, সুতরাং যখন ট্রাভেল করছে তখন আমি রানা আর বিদ্যার থেকে ক্যামেরাটা বের করিনি, আমি মানে ওই টিচিংসটা আমি নিয়েছিলাম, উনি যেভাবে শিখিয়েছিলেন সেটা আমি ইউজ করেছি। তারপর মহানগরের অনেক ফ্রেমিং ছিল যেগুলো আমি ইউজ করেছি কাহানিতে, নায়কের কিছু জিনিস আমি নিয়েছি, তারপর রানিং হট ওয়াটার তো ঝেড়েছি না, ওটা আমি মানে কারণ দেখো এগুলো হচ্ছে না, আমরা এদেরকে নিয়ে বড় হয়েছি, এনারাই আমাদের শিখিয়েছে। অ্যাটলিস্ট এই রানিং হট ওয়াটারটা সুজয়ের জন্য তো অ্যাটলিস্ট বাংলা দর্শকের থেকে গিয়ে হিন্দি দর্শকদের কাছে গিয়ে পৌঁছলো। হ্যাঁ, কারণ ওরাই আমাদের মানে টিচার, এখন ওদের কাছ থেকে আমি নেবই নেবো, এখন কি আমাকে হ্যাঁ না আমাকেও থামাতে পারবে, হ্যাঁ জাস্ট পারলাম না, আমি ওটা নেবই। আর কারণ যেমনি ধরো ওই একটা
আমি জানি না তোর মনে আছে কিনা যে ওই বিদ্যা দরজার কাছে দাঁড়িয়ে আছে, আবির ফিরে এলো, আবির এসে দেখলো দরজার কাছে দাঁড়িয়ে আছে, একদম। হ্যাঁ, তো ওগুলো বাংলা সিনেমা, ওটা পাতি বাংলা সিনেমা। তুমি যদি অনুপমা দেখো ওই ওরকমই কিন্তু কথা হচ্ছে এগুলো তো আমরা দেখে শিখেছি, কারণ একটা ইমোশন যদি আমি অডিয়েন্সকে বোঝাতে চাই যে এই ইমোশনসটা, কারণ আমি তো তোমাকে ওইটাই একটা সিন দেখে তোমার তো একটা ইমোশনাল ফিল হওয়া উচিত, যে বিদ্যা কি ফিল করছে, ও বরের জন্য উদ্বিগ্ন, কি বলে, উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। নট ব্যাড, নট ব্যাড, প্রায় একটা খালি অ্যালফাবেট হারিয়ে গেছিল। তো ওইগুলো কিভাবে দেখাবো? তো যা আমি শিখেছি তাই। তবে ইফ ইউ আর সেইং রায়বাবু, হ্যাঁ একদম ডিরেক্টলি, মানে কোনো এদিক ওদিক নেই, অন্য এদিক ওদিক। কিছুদিন আগে এই স্টুডিওতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। কাহিনী দেখে তিনি যে শুধু উচ্ছ্বসিত তা নয়, সরাসরি সুজয়কে ফোন করেছিলেন। ঠিক কি বলেছিলেন সৌমিত্রবাবু দেখুন। এই সুজয় বা অনুরাগ আজকের যারা হিন্দি ছবি তৈরি করে মূলত তারা ডাকলে তার এই কাহিনী দেখার পর বা অনুরাগের কথা ভাবলে আমার মনে হয় যে হ্যাঁ, যদি খুব বেশি আমার শারীরিকভাবে অসুবিধে না হয় তাহলে আমার ইচ্ছে করে করতে। আমি সুজয়কেই সেদিন ফোন করে বললাম যে তোমাদের ছবি দেখলে যেমন আমার ভালো লাগে, তেমনি আমি ভাবি যে আমি তোমাদের ছবিতে বোধহয় আর কাজ করার যোগ্য নেই, আমার শরীরটা সেরকমভাবে আমি অত খাটতে পারবো না। তো বললাম না, তোমায় খাটতে হবে কেন, তুমি তোমাকে না খেটে তো কাজ করতে পারো। আমার না, আমি ভালো করে কাজ করা মানেই খেটে কাজ করা বুঝি, এবং তোমাদের কাজের মধ্যেও সেই খাটনির, পরিশ্রমের, সেই ডেডিকেশনটার ছবি দেখতে পাচ্ছি আমি। সেই জন্যই বলছি যে আমি হয়তো আর সেই রকম পরিশ্রমের জায়গায় নেই। যদি না থাকি ভালো, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ছবি দেখব এবং হাত নেড়ে তাদের উৎসাহ দেব। সুজয়, সৌমিত্রবাবু একটা আফসোসও করেছেন যে আমার বয়স যদি আরেকটু কম হতো তাহলে আমি আরো বেশি খাটতে পারতাম, আরো খাটনি দিতে পারতাম তোমার মতো পরিচালকদের সঙ্গে। এটা কত বড় কমপ্লিমেন্ট, বা ওনাকে নিয়ে তুমি ভাবছো? হ্যাঁ, বয়সের সাথে কোনো সম্বন্ধ নেই অভিনয় করার। তো সৌমিত্রবাবুকে চিন্তা করার কোনোই দরকার নেই, আমরা করে নেবো। আচ্ছা, আমরা করে নেবো, আমরা বয়সের সাথে কি সম্পর্ক অভিনয় করা। তাহলে তোমার পরবর্তী কয়েকটা প্রজেক্টের মধ্যে ওনাকে পাচ্ছি আমরা। হ্যাঁ, চেষ্টা তো আমি করবোই। পরম, আমরা যে অংশ থেকে শুরু করেছিলাম সেটা হচ্ছে ব্যোমকেশ সুজয়। তো তুমি তো ফেলুদা একের পর এক ছবির সঙ্গে যুক্ত ছিলে, তো ব্যোমকেশ নিয়ে তুমি সুজয়কে কি বলবে, মানে কিরম মনে হচ্ছে, কিরম লাগবে, মানাবে? লাস্ট কদিন কথা হয়, লাস্ট আমাকে সুজাতা বলেছিল যে কি করি বলতো, কিছু বুঝতে পারছি না আমি। হ্যাঁ, তারপর রাজি হয়েছে ফাইনালি। তার মানে হ্যাঁ, একটু মানে ইউ শুড রান উইথ দ্য অপরচুনিটি। হ্যাঁ, মানে ঠিক আছে। আচ্ছা, না আমাকে আবির বললো তুমি করো, আমি তোমায় শিখে টিকে দেবো, তার মানে এখানে আমাদের এই মুহূর্তে দুটো ব্যোমকেশ, দুটো তোপসে। একদম একদম। দুটো ব্যোমকেশ, দুটো তোপসে, তার মধ্যে এই দুটো তোপসের মধ্যে এক তোপসে আবার অজিত। মানে পুরো কেমিস্ট্রিটা একটা মিস্ট্রি নিয়ে একদম। যে তোমার কিছু খুঁজতে টুজতে হয় তো বল, আমরা খুঁজে দিচ্ছি, কাউকে কিছু করতে হবে না। আমরা পেনের ঢাকাটাও ঠিক আছে, না বাকি সব ঠিক আছে। পরম, তোমার কি মনে হয় যে এই প্রজেক্টটা অনেকটা, মানে সুজয়, আমার যেটা মনে হয় যে মানে গে রিচির শার্লক হোমসের মতো কিছু একটা হতে পারে, মানে যেরকম ভাবে ব্যোমকেশকে আমরা দেখে আসছি সেটা ভাঙবে কোথাও। হ্যাঁ, আমার তাই মনে হয়। অনিন্দ অজিত, সেটাও তো একটা চমক। হ্যাঁ, মানে আমাদের চন্দ্রবিন্দু, বুঝতে পেরেছি। হ্যাঁ, না, আমার ডেফিনেটলি মনে হয় যে যেভাবে আমরা ব্যোমকেশকে দেখে এসেছি, যেভাবে আমরা ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজিটাকে দেখেছি, সেটা হয়তো কিছুটা চেঞ্জ কিনা বলতে পারবো না, তবে রিইন্টারপ্রেটেড হবে। আমার মনে হয় সেই জন্যই ঋতুদা এই জিনিসের সাথে হাত দিয়েছেন। আই এম শিওর উনি ওনার মতো করে সেটাকে নিজের একটা প্রেক্ষিতে ফেলবেন আর কি। সেই জন্যই সুজয়দা এবং অনিন্দদাকে কাস্ট করা, এবং আই এম শিওর স্ক্রিপ্ট লেভেলেও অনেক এমন কিছু ট্রিটমেন্টস থাকবে যেটা আমরা অঞ্জনদার ব্যোমকেশে হয়তো থেকে একদম কমপ্লিটলি আলাদা, সচরাচর ব্যোমকেশ থেকে কমপ্লিটলি আলাদা। সো লুক ফরওয়ার্ড টু দ্যাট অ্যাকচুয়ালি। এন্ড সুজয়দা অ্যাক্টিং করবে সেটা দেখবো। হালকা করে প্যাক ছিল না, আমাদের একটাদের একটা কিন্তু সত্যি স্বপ্ন আছে
আমরা যেদিন ডিরেক্ট করবো সেদিন ডিরেক্টরদের দিয়ে পাঠ করাবো এবং মেকআপ ম্যানদের দিয়ে অভিনয় করাবো, তাদের মুখের ওপর মেকআপ করাবো, দাড়ি লাগাবো, দাড়ি গরমের মধ্যে টেনে দেবো দুপুরবেলা খুলে নেবো, অ্যাক্সিডেন্ট বলে খুলে নেবো, আর গরমকালে শীতের সিন রাখবো, যাতে শীতকালে স্নান করার scene। এইগুলো আমাদের থাকে আমাদের আমি শুনেছি যে তপন সিনহা দুর্ধর যখন মানে স্ক্রিপ্টটা পড়তেন একদম অভিনয়ের প্রায় 70% করে নিজে করে দেখিয়ে হ্যাঁ সত্যিই তো সুজয় কি সেরকম? মানে আমি অভিনেতা সুজয়কে টেনে টেনে বের করার চেষ্টা করছি। আমি তো ডিরেক্টর সুজয়ের মধ্যে ডান্সার সুজয় পেয়েছি। ডান্সার সুজয় না, এটা বিদ্যার সাথে করতে হয়, কারণ ওই আমি কারোর কোনো ক্রেডিট নিয়ে নিচ্ছি না, কিন্তু সত্যি ও যেভাবে আমাদের সাথে মিলে কাজ করেছে, ও যদি না করতে সিনেমাটা সম্ভব হতো না। কারণ আমরা সবাই কলকাতার লোক, আমরা যেভাবে ইচ্ছে করে নেবো, কিন্তু ও যদি এসে এমন একটা ভান করতো আমি বম্বের লোক, তাহলে কিন্তু পুরো জিনিসটা ধেড়ে যেত, পুরো ধেড়িয়ে দেওয়া হয়ে যেত। কিন্তু ও একদম আমাদের থেকে বড্ড বেশি বাঙালি, মানে অল পুট টুগেদার ওই সবচেয়ে বেশি বাঙালি, ওই সবচেয়ে বেশি উৎসাহ, ওরই সব থেকে বেশি হুল্লোড়ে ও। হ্যাঁ, আর ও ছিল বলেই কিন্তু হলো, মানে ও যেভাবে আমাদেরকে টাইম দিয়েছে বা আমাদের সাথে মিশেছে, নাহলে হতো না। তো ওই ধেই করে নাচতো, ও আর পরম নাচতো। আমার কাছে যারা শর্ট পর্যন্ত ইস আমি ওটা আনতে পারলাম, তুই মনে আছে ওই আমাকে কিছু মনে করিও না, আমাদের অনেক কিছু মনে পড়ে যেতে পারে। পরম হঠাৎ দেখলাম অফিসের মধ্যে নাচতে আরম্ভ করলো, ওই একটা রাত্রিবেলা খুঁজতে যাচ্ছে না, ওটাতে ফিল্মের ক্যান নষ্ট করে দুজন নেচেছিল বিদ্যা। ফিল্ম রোল হচ্ছে এবং মনে রাখো ডিজিটাল নয় কিন্তু, মানে সেলুলয়েড রোল হচ্ছে, মানে ফিল্ম 35 রোল হচ্ছে, মানে 400 ফিট 450 ফিটে। হ্যাঁ, মানে ধরো 100 ফিট অন্তত দুজন নাচলো, আর পরম রেগে আগুন এইভাবে ফিল্মের স্টক মানে ভাবতে পারছি না। এটা তো একটা এক্সক্লুসিভ মেকিং ডিভিডি হতে পারে। আছে ওটা মেকিংটাতে অল্প করে ফোটা রাখতে দেয়নি আমরা। পরম এত রেগে গেল, আমরা ভয় ভয় আবার জিনিসটাকে সরিয়ে মুড়ে বার। আমি ভাবতে পারছি না, যেখানে আমরা মানে 100টা ক্যান ছবি করার জন্য, তার থেকে বড় কথা রাত জেগে শুটিং হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এইগুলো বাড়ি যাবো, ব্যাকআপ হলে বাড়ি যাবো কি ঘুমাবো, ও মা কে কার কথা শুনে। আবিরের কাছে আসবো, তার কারণ এই অংশগুলো আবির নিশ্চয়ই মিস করেছে এবং ভাবছি যে কেন এই চরিত্রটা বিদ্যার এত কাছাকাছি আসা সত্ত্বেও এই সেগুলো তো আমরা মিস করেছি, সেগুলো তো আমরা মিস করেছি, যেগুলো ছবিতে দেখানো হয়নি। ওটা তো ভাবনায়, ওটা আর কি হলো। আবিরের জন্যই কিন্তু সিনেমাটা এই পুরো বললাম গানটাই কিন্তু আবিরের জন্য, মানে আবির যদি ওই মেট্রোতে না গিয়ে কেলিয়ে যেত সিনেমাটা হতো কি করে? না ওখানে একটা ফ্যামিলি অবদানও আছে। ভদ্রমহিলা দুধের বোতলটা ফেলে চলে গেছিল, মা আবার ওটাকে বার করে দিয়ে, মানে একটা ফ্যামিলিগত ভাবে একটা প্রচেষ্টা করে তারপরে ছবিটা বানানো। এইটা একটা অদ্ভুত টেকনিক। যদি কোনো ধর অ্যাক্টরকে ইন্টারেস্টেড করতে হয় একটা ছবির ব্যাপারে, একটা চরিত্রের ব্যাপারে, শুরুই করে এরকম ভাবে, পুরো ছবিটা কিন্তু তোমার উপর দাঁড়িয়ে, এইভাবে শুরু কিন্তু রোলটা কি মানে তেমন কিছু করার নেই, কিন্তু যদি ভাবা যায় তাহলে পুরোটা দাঁড়িয়ে আছে তোমার উপর, তুমি না থাকলে ছবিটা হবে না, ওখান থেকে শুরু। তবে একটা কথা বলবো, মানে আমি খুব নিউট্রালি বলছি, আবির এখানে আছে বলে আমি বলছি না, তবে ছেলে বুকের পাটা আছে, মানে ওর এই রোলটা করার কোনো দরকার ছিল না। বম্বেতে কেউ এই রোলটা করতো না। আমি যদি বম্বের কোনো একটা নামী লোককে বলতাম, মানে আবিরের স্ট্যাচারের কাউকে যদি আমি বম্বেতে বলতাম, সে কিন্তু ভুলেও করতো না, মানে ওর বুকের পাটা ছিল বলেও করেছে, এবং তার জন্য আমি খুবই ওর কাছে মানে গ্রেটফুল। যদি আমি কোনো মিষ্টি টিষ্টি কিচ্ছু খাওয়াইনি, সারাক্ষণ টুইটারে বলিস তুই খাওয়া, সত্যি খাওয়াস না তুই। সুমন একটা কথা বলি সিরিয়াসলি, যখন সুজয়দা ফার্স্ট টাইম আমার সুজয়দার সঙ্গে মিট করি, তখন আমায় সুজয়দা যেটুকু বলেছিল, এয়ারপোর্ট থেকে বেরোনোর মুখে একটা বড় ব্যোমকেশের হোর্ডিং দেখেছিল এবং দেখে বলেছিল যে আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই। তারপর সুজয়দার সঙ্গে মিট করলাম। আমার ভীষণ ভালো লেগেছিল সুজয়দা ফার্স্ট ছবি, আমার ভীষণ ভালো লেগেছিল। আর পরের দুটো তো আমি সত্যি কথা বলছি, 5 মিনিট সুজয়দার সঙ্গে কথা বলার পর আমার মনে হয়েছিল যে কাজটা করতে হবে। তখন আমি গল্পটা শুনিনি, তারপরে বললো যে তুই একবার আয়, আমি তোকে একটু গল্পটা শুনিয়ে দিই। গেলাম, গল্পটা শোনানো হলো এবং পুরোটা, কারণ যেহেতু আমাকে ওই চরিত্রটার জন্য ভাবা হয়েছিল, পুরোটাই শোনানো হয়েছিল যে উইথ অল। আমরা কিন্তু শুনিনি, আমি কিন্তু ইভেন জানতাম না, তুই জানতি, অনেকেই জানতো, পরম জানতো, আমাকে পুরোটা বলা হয়েছিল কারণ পুরোটা। তো এবার মুশকিল, আমি মানে স্ক্রিপ্টটা শুনে সিরিয়াসলি প্রেমে পড়ে গেছি। আর সারাক্ষণ যতক্ষণ আমি স্ক্রিপ্টটা শুনছি আমার ততক্ষণ মনে হচ্ছে কেন ওটা কেন হলো, এটা কেন হলো, এটা একটা চলেছে।
মুশকিল হলো আমার যে ডেটটা দেওয়া হয়েছিল সেই সময় আমার কলকাতা বাইরে থাকার কথা এবং সেটা অনেকদিন আগে থেকে যাওয়ার কথা। তো আমি সুজাতাকে বললাম কি করে হবে সুজাতা, আমি তো থাকবো না। সুজাতা ভেবেছিল আমি হয়তো ওটা অজুহাত দিচ্ছি যে এই ছোট রোলের জন্য আমি করতে চাইছি না, না তুই করিস না, এরকম করিস না, আমি কি করবো, আমার বাইরে যাওয়ার কথা আছে। বাইরে চলে গেলাম, ফিরে এলাম, ফিরে এসে আমি দেখলাম ওই সময় মেট্রো সিকোয়েন্সটা শুট করার কথা ছিল এবং সেই সময় মেট্রোতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে সুজাতারা শুটিংটা করতে পারেনি। তো আমার তখন তো কিছু বলার নেই, কিন্তু আমি বুঝতে পারলাম যে শুটিংটা হয়নি। ঠিক আছে, তো তার আবার কয়েকদিন বাদে রশ্মি যে আমাদের কাস্টিং ডিরেক্টর ছিল আমায় ফোন করে বললো তুই আরেকবার একটু দেখা করতে আসবি, তোর অংশটা কিন্তু এখনো হয়নি। সেকেন্ড টাইম যখন আমার ফোনটা এলো তখন আমার মনে হয়েছিল যে না এবারে না বলা যাবে না। আমি গেলাম, তখন পরমও শুট করছিল, আমার মনে হয় যে পরম তখন তুই ফিরেছিস সবে বাইরে থেকে, ও বললো যে তুই কি করছিস, আমি তখন অলমোস্ট হ্যাঁতে চলে এসেছি আর কি, যে দ্বিতীয়বার ফিরেছি এরকম করতেই হবে। আমি সুজাতাকে বললাম হ্যাঁ সুজাতা ঠিক আছে। তো তারপরে এটা যখন ঘুরে এসেছিলাম তখনই বুঝেছিলাম যেটা করতেই হবে, কিছু করার নেই। মানে স্ক্রিপ্টটা আমার ডেফিনেটলি ভীষণ ভীষণ ভালো লেগেছিল। ইভেন আমি ইন্দ্রনীলের কথা বলবো, ভেরি স্পোর্টিং অফ হিম, হ্যাঁ, very sporting. ভেরি স্পোর্টিং। ইন্দ্রনীলের কথাটা আমরা কেউ বলছি মানে, কিন্তু ওটাও যে ওই রোলটাও কিন্তু কেউ করতে চাইতো, কেউ করতে চাইতো না। ইনফ্যাক্ট আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম মানে একটু, কিন্তু কেউ না মানে না, কিন্তু তোমার ওদের বাছাটা তো বাই চয়েস, হ্যাঁ, by মানে choice. বাই কম্পালশন নিশ্চয়ই নয় যে ওরা করবে না বলে। অনেস্টলি স্পিকিং খালি একজন বাই কম্পালশন ছিল, পরম হচ্ছে সেভিয়ার, পরম হচ্ছে ভগবান প্রদত্ত, মানে কেউ ছিল না। হঠাৎ কোত্থেকে একটা অদ্ভুত একটা ঝুটিয়ালা পরম, হিরি মার্কা পরম, কানে দুল, নাকে নাক ছবি পরে একটা স্কাইপে আমার সাথে কথা বললো। আর তারপর ও রীতিমতো নিজের হলিডে শর্ট করে রোম ক্যান্সেল করে এসে ও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে রোলে। ও রোলের কোনো ওর মানে একটা রোল করতে হলে যে এরকম একটা প্রিপারেশন চাই, যেমনি অপুর সাথে বসে আমরা অনেক বলেছিলাম বিনীত বব, ও এইটুকু কিচ্ছু সময় পায়নি, ও জাস্ট পুরো শেষ লাস্ট মিনিট চয়েস ডেফিনেটলি, সেটা আমি জানতাম। when I walked into the film I was aware, কেননা তার আগে সুজয়দারা অন্য বেশ কয়েকটা নাম নিয়ে নাড়াচাড়া করেছে, কয়েকটা অপশনস না না ঠিক আছে। তখন তারপরে একদম শেষ মুহূর্তে মানে আমি যেদিনকে ফিরলাম দেশে তার একদিন পর থেকে স্টার্ট শুটিং, মানে যদি আজকে ফিরে থাকি তাহলে পরশু থেকে আমি শুট স্টার্ট করেছি। তোমার নাকি অ্যাকসেন্টও এরকম ছিল যে বিদ্যা মাঝে মাঝে সেটা নিয়ে লেগ পুল করতে, যে ফেরার পরেই যেরকম হয়। হোয়াট ডু ইউ মিন ছিল? আচ্ছা, এখনো আছে? পাগল নাকি? হ্যাঁ, ইংল্যান্ড যায় কিন্তু থেকেছে, কিন্তু পরম হচ্ছে কুইন্স ইংলিশ প্রপার, সব থেকে বেশি অ্যাকসেন্ট সুজয়দার আছে, তুমি জানো না? প্রপার ইংলিশ বলে পরম, সুজয়দা বলে না কেমন পরম উইথ পিএইচ, ইয়া আবিত কাঁটা এন্ড ছুরি দিয়ে হ্যাঁ কাটা চুরি নেই তরুণ নিকেতনে চলো হাত দিয়ে বসে খাই মাখিয়ে না, পয়েন্ট টু বি নোটেড, একটু আগে আমি লক্ষ্য করলাম যে আবির একটা দৃশ্যের কথাই বললো, সেটা হচ্ছে দুধের বোতলের কথা। জিতের সঙ্গে কথা হচ্ছিল যে ও এখন ন্যাপি চেঞ্জ করতে খুব ব্যস্ত, ছোট্ট মেয়ের, এবং সেটা ভীষণ এনজয় করছে। আবিরের সেরকম কোনো সম্ভাবনা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ নয়তো দুধের বোতলটা কেন রিলেট করবে? ফ্রয়েড বাবু থাকলে কি বলতো? এইটা মানে দূরবিস্তৃত একটা ওরকম সেরকম ব্যোমকেশের খোকা বা খুকি কিছু এটা হবে, তাকে আপাতত পাটনায় রেখে আসা হয়েছে। মিললো না তাই বলো না, এটা মিলেছে বাট ধরো তুমি কাস্টিং ডিরেক্টর, বাংলায় তো একটা জিনিস খুব চলে জুটি, যে হঠাৎ একটা জুটি হয়, পরম রাইমার একটা জুটি তৈরি হচ্ছে, নানা ছবিতে দেখা যাচ্ছে, অন স্ক্রিন বলছি। তো আমি বলছি যে এরকম যদি ধরো এই তিনজন অভিনেতার সঙ্গে কাকে মানাবে, মানে এটা নট নেসেসারিলি যে এই যুগেরই হতে হবে, কন্টেম্পোরারি হতে হবে, পুরনো নায়িকাও তুমি ব্যস্ত, এবার এই তিনজনকে তুমি একটা জুটি খুঁজে দাও। আমাদের অলরেডি একটা জুটি আছে কিন্তু বলে লাভ নেই, ভালোই জুটি, আমার একটু প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে মানে তিনজনের সঙ্গে একই না, ও আচ্ছা এটা মারামারি হয়ে যাবে, এটাই ভাবছি, অপশন কম করতে নেই, সমস্ত পুরুষরা একজন নায়িকা বাড়াবাড়ি হয়ে যাবে। বলো, এই রে তোমায় বলছি আমার জিজ্ঞেস করছো, আমি সত্যি জানবো না। কাস্টিং ডিরেক্টর, আরে বলো কাকে দেখতে ভালো লাগবে। আরে আমি কে ধরো আমি তো মানে প্রথমেই তনুজার প্রেমে পড়েছিলাম, তা আমি কাউকে একজনকে তনুজাকে দেবো, কাউকে একজনকে সুচিত্রা সেনকে দেবো। না এইভাবে দিও না, একটু রেখাজিকে
কারেক্ট, রেখাজি অ্যান্ড অপু ইজ পারফেক্ট। পারফেক্ট আমাকে তুমি যে মেঘে দিলে বেশি খুশি হতাম। সাইমা কানেক্টে সুচিত্রা সেনও চলে যেতে পারে তোর দিকে, কিন্তু হ্যাঁ, যেতে পারে মনে হচ্ছে। তো এই মানে আমার কোনটা কি বলে দাও? হ্যাঁ, আই উড তুমি একটু এই যুগে ফিরে এসো না। হ্যাঁ মানে ওর আর কোয়েলের খুব ভালো লেগেছিল হেমলক। আই থট দে হ্যাড এ ভেরি গুড কেমিস্ট্রি, খুব ভালো লেগেছিল। আবিরকে আমি খালি উষের সাথে দেখেছি, আর কারোর সাথে এখনো দেখিনি অপু ছাড়া। হ্যাঁ, তো অপুর মানে কম্বোটা খুবই ভালো। না, বাট আই থিঙ্ক ও বেশ একটা ওই ইয়াং রিনাদি টাইপের কেউ হলে খুব ভালো। কি আবির? হ্যাঁ, মানে ওই বসন্ত বিলাপের রিনাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, নট দ্য আর অপুদা কি দেখা? অপুদা রেখাজি, হ্যাঁ পারফেক্ট, একটা ইয়াং রেখাজি। এটা ইয়াং রেখাজিটা কে? এটা ইয়াং রেখাজি তো হবে না, মানে ইয়াং রেখাজিটা কে? ধর পরিণীতি চোপড়া টাইপ। একটু এদিকে দেখো না, বেশি বলতে পারবো না, পরিণীতি চোপড়া টোপড়া নিয়ে তাহলে আমি বউয়ের কাছে প্রেম চোপড়া হয়ে যাবো। না, ওটা হ্যাঁ রাইট। এটা কিন্তু আমি আর কি মারছি, অপুর বউ দেখলে আমার না নইলে ডেকে চিলি চিকেন খাওয়াবে না, কিন্তু আমার বলে দিলাম। চিলি চিকেন। এটা তো অন স্ক্রিন আলোচনা হচ্ছে। তুমি হ্যাঁ, আমার একটা দৃশ্য খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে যে 2 বছর পর মেট্রোয় যারা মারা গেছিল তাদের জন্য মোমবাতি জ্বালাচ্ছেন, শ্রদ্ধার্ঘ্য দিচ্ছেন সবাই। এটা কি তোমার কোথাও রিজওয়ানুর বা কলকাতার মোমবাতি মিছিল এবং হঠাৎ করে একটা নাগরিক সমাজের আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই আন্দোলনটা, এটা কি কোনো রিফ্লেক্ট করেছিল অ্যাট দ্যাট মোমেন্ট? না, আচ্ছা, না। কারণ এগেন আমি ওইখানে ফিরে আসছি, আমি যদি দর্শকের মধ্যে যদি একটা ইমোশন জাগাতে চাই, এইটাই হচ্ছে মোস্ট কমন ভাবে দেখানো যায় যে সবাই একটা পিসফুলি একটা প্রতিবাদ করেছিল, তার একটা কালমিনেশন এখানে হচ্ছে। তো সেইভাবে আমি করেছিলাম, এর ওপর নিচে কিছু নেই, ওইটুকুই। মানে একটা শান্তভাবে, একটা সিভিলভাবে নিজের একটা স্টেটমেন্ট করা সাইলেন্সে, সেটাই আমি দেখাতে চেয়েছি। আর ওই আমার এই ভয়েস ওভারটা খুব দরকার ছিল সেই সময়, কারণ আমার ওই পুরো জিনিসটা দেখাবার দরকার ছিল, কারণ ওই ভয়েস ওভার মানে পরিচালক হিসেবে ওটাই হচ্ছে আমার স্টেটমেন্ট, যে মানে আমাদের যা অন্যায় বা যা কিছু আমরা করি সেগুলো আমাদেরই সৃষ্টি, নতুন মানে হোয়াট উই ক্রিয়েট ইজ হোয়াট উই বেয়ার। তো ওইটি ভয়েস ওভারটা আমার পক্ষে খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা অ্যাকচুয়ালি ওয়াজ ভয়েস ওভার, কিন্তু সেটা আমরা শেষে গিয়ে একটা নিউট্রাল ভয়েস ওভারে ডিসাইড করি। তুমি কি কত কাণ্ডগ্রামে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তুই কি খুব কিছু মনে করবি যদি শেষকালে তোর গলাটা না থাকে ভয়েস ওভারে? না মানে কেন এরকম না, মানে ভাবছিলাম একজন অন্য কাউকে দিয়ে, কারণ অন্য কেউটা কি? হ্যাঁ, বললাম মানে মিস্টার বাচ্চা না, ওকে। না না না, কিন্তু অনুমতি নেওয়া উচিত না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওকে ওটা প্রমিস করা হয়েছে, এবং এটা ওর একটা হয়তো ওই ভয়েস ওভারের জড়িয়ে পুরো সিনেমাটা করেছে, মানে ওটাকে ভিত্তি না, আমি বলছি ইন টার্মস অফ হোয়াট ইউ সে, হোয়াট দ্যাট ভয়েস ওভার মিনস, মানে ওটা কি বলতে চাইছে, কত কি ভাবে বলতে। সব মিলিয়ে কাহিনীতে এত রকমের ব্যাপার, ফার্স্ট টাইম হলো বা একটা আইকনিক লেভেলে চলে গেল সবকিছু। আমার একটা প্রশ্ন আছে সুজয়, বলো কাহিনী 2 কি বানানো উচিত? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা, এবং এটা আমাদের একটু ভাবা উচিত এই কারণে, কারণ একটা জিনিস, ভাগ্যিস অনুষ্ঠানটা শেষে এসে এটা বললে, না তো করার মানেই হতো না। না না, আমরা এই কারণেই এক এক সময় মনে হয়, সুতরাং যার জন্য হয়তো ভালো, কারণ এর জন্য আমরা বেশি করে খাটছি, হয়তো আমরা অতটা সহজভাবে নিচ্ছি না যতটা আমরা নিতে পারতাম, কারণ অলরেডি একটা গ্যারান্টিড অডিয়েন্স আছে, অলরেডি একটা আছে, আমরা সেভাবে সহজভাবে সেটাকে নিচ্ছি না, আমরা প্রাণপণে খাটবো, এবং যদি দেখি স্ক্রিপ্টটা সেইখানে গিয়ে দাঁড়িয়েছে যেখানে পরম বলবে হ্যাঁ এটা করা উচিত, অপু বলবে করা উচিত, আবির বলবে করা উচিত, তখনই আমরা করব, কিন্তু মানে নয়তো করবো না, কারণ এরা প্রচণ্ড খেটে খেটে এই সিনেমাটা তৈরি করেছে। মানে আমি পরিচালক, আমি বেশ খ্যাতি পাচ্ছি ভালো, কিন্তু হ্যাঁ খেটেছে তো এরা, খেটেছে আমার ক্রু, মানে যেই ছেলে মেয়েগুলো পাগলের মতন সকাল থেকে, অভিষেক, আমার এডি গুলো, সেতু, কৌশিক, সুব্রত, নম্রতা, ওরাই কিন্তু সিনেমাটা করেছে। মানে তুমি বলছো যে জাস্টিফিকেশন মাস্ট কাম ফ্রম উইদিন, হ্যাঁ, সবাই দেখে বলবে হ্যাঁ এটা 2 নম্বর করা উচিত, সিকুয়েলটা বানানো উচিত, মানে ওদের একটা অধিকার আছে, এখন সেইটা ওদের কাছ থেকে আমি কোনোদিনও ছিনিয়ে নেব না, যে আমি বলেছি করব সুতরাং করতেই হবে।
না। তুমি কি ফ্যান বলেই তোমার সব প্রজেক্টে কোথাও না কোথাও মিস্টার বচ্চনকে রাখো? মানে আমি পড়ছিলাম যে 20 বছর আগে তুমি একটা লোকগীতি গাইতে শুনেছিলে, সেটা আলাদিনে ইউজ করলে, বা তোমার একটা টুইটও দেখছিলাম এয়ারপোর্টে দেখে তুমি, মানে এখনো সেই উত্তেজনাটা হচ্ছে একজন ফ্যানের। আমি বিশাল ফ্যান, হ্যাঁ আমি বিশাল ফ্যান গুরু। আমি 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 মনে আছে এই 1970s আমি একটা মুকদ্দার কা সিকান্দার দেখলাম, দেখে বাড়ি গেলাম, গিয়ে চুলটাকে মিডল পার্টিং করলাম, মানে কনভার্টেড। সেদিন দেখে আমি কনভার্টেড, মানে আর মধ্যখানে সিটি কেটে আমি কনভার্টেড। মানে আমরা প্রায় আমাদের সময় ইয়াং জেনারেশন পোস্ট 75 76 ওইখান থেকে আমরা প্রায় সবাই চেষ্টা করেছিলাম কান ঢাকতে। আমার একটু মানে দুম করে যদি 1980 সালের 24শে জুলাই একজন চলে না যেতেন, আমি কিন্তু কান ঢেকে ফেলেছি প্রায়, না একদম। আমি প্রায় একটা জ্যাকবুট কিনে নিয়েছিলাম, বাবা একদম বলছে ধরে কেলাবো, মানে জ্যাকবুট কিনবে, আর কি মারছো। আমি বলতে গিয়েছিলাম বাবাকে ডিস্কো শার্ট, শক্তিতে দেখে যখন ওই প্রথম লাথিটা মারে দুটো বেরিয়েছে ডিস্কো শার্ট, এরকম করে পকেটে হাত ঢুকে লাথি ক্যানে লাথি মেরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমি তো বাবাকে প্রচন্ড হয়ে গিয়ে, বাবা ডিস্কো, অশিক্ষিতের মধ্যে কথা বলো না, ডিস্কো শার্ট আবার কি? আমি ডিস্কো শার্ট মানে এদিকে ডিস্কো মানে জানো না, যাও গিয়ে দেখে ডিকশনারি খোলো, লাইব্রেরি অফ রেকর্ডস, ওর আবার শার্ট হয়। এই লেভেলে ক্রেজ তখন। ওই প্রথমে আমি একটা কোকের ক্যান দেখেছিলাম, আমি খালি ভাবছি কি লাথি মারলো, কি জিনিস, ওই কি জিনিসটাকে লাথি মারলো, একটা কোকের ক্যান ছিল। একদম। হ্যাঁ, প্রথম দেখেছিলাম কোকের ক্যান। তোমার চাকরি ছাড়তে হলো কেন? মানে এই ধর আবির চাকরি আর মানে এই যে অভিনয় পরম দুটোই- যেটা বললো, মানে ছেড়েছিস না? না না, আমি দুটোই একসঙ্গে চালিয়ে যাচ্ছে। এখনো আছে? ওটা আর নেই, আর বলিস না ভাই। আসলে আবিরের ভালো ব্যাপারটা হচ্ছে ওর বস আবিরকে এসব দেখে থেকে বসের খুব ভালো লাগে। হ্যাঁ, তাই ও না? ছাড়তে চায় না। আমি It's very sweet. প্রত্যেকদিন আবির অটোগ্রাফ Very দেখি। sweet. It's very sweet. ইভেন এমনও দেখেছি, আমি বলতে চাই না, আবির মানে প্রায় ফোনে করতে করতে, আচ্ছা আমি কি এখন গিয়ে সইটা করবো না, তুই আমারটা হয়ে করে দিবি। এটা যদি না রাখা যায় কেটে দেবেন প্লিজ। It's very sweet. তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা রইলো, শুধু একটা প্রজেক্ট নয়, পরপর তোমাদের যতগুলো প্রজেক্ট আছে সবগুলোর জন্য। Thank you. সবাইকে Thank you. খুব ভালো থেকো, Thank you. আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।